আমাদের সময় আছে বাবা। বাংলাদেশের সবথেকে বেশি সরিষা আবাদ হয় আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে। সারা বাংলাদেশে যত সরিষার আমদানি হয় এটা আমাদের টাঙ্গাইল, পুরা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মানিকগঞ্জের কিছুটা। এখন মানুষ সরিষা উঠাইছে, ধান লাগাইছে। আচ্ছা এখন সরিষা মূল্য হইব না? মাটি কি নষ্ট হয়ে গেল? বীজ কি নষ্ট হয়ে গেল? কারণ এখন সময় নাই। তাহলে সময়ের কাজটা সময় মতো করলেই সে জিনিসটার ফল পাওয়া যাবে। বাবাজি আমি লেখাপড়া ভালোই জানি, আমাকে একেবারে কম জানি না, মোটামুটি আর 6 ক্লাস পড়লে ম্যাট্রিক পাস করতাম ইনশাল্লাহ। ভাই আর আমাকে জালাল সরকার তো লয়ার বোঝেন না, মানে উকিল। আচ্ছা জালাল সরকার পুলিশের চাকরির দরখাস্ত করে হবো না? লয়া কেউ হবো না, কারণটা কি? ওনার বয়স নাই। খালি যার বয়স নাই তার তত্ত্ব শুনে লাভ নাই। যৌবনটা যার যুদ্ধে দেওয়ার সময়টা হলো তার। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যারা এখানে জ্ঞান শুনতে আসছেন মুরব্বীরা, তাদেরকে আমি বলে যাই, যদি আপনার ঘরে কোনো যৌবন প্রাপ্ত সন্তান থাকে, যদি যৌবন প্রাপ্ত একটা ছেলে আপনার ঘরে থাকে, তাকে এই মাহফিলের মধ্যে নিয়ে কাছে বসাবেন। তাতে 3টে কাজ হবে। তার প্রথম কাজটা হবে ওই ছেলেটা অন্য কোনো অন্যায় পথে যাবার সময় তার হবে না। তাহলে আমার সওয়ালটা ভালো আছে, ঠিক কিনা? 2 নম্বরে সেই ধর্ম কথা শুনে সে জ্ঞান অর্জন করবে। এই যে জানাল সরকার বাবা মায়ের কথা পেয়ে মানুষ সে কান্দাইলো, দেখা যায় যে এই সওয়ালটা কোনদিন বাপের সামনে সালাম দিবার সুযোগ পায় না, তাই না? ওই ছেলেই বাবার পায়ের মধ্যে উপরে উপরে কাঁদতেছে। 3 নম্বরে আপনি রাত্রে বাড়ি যাবেন একলা পথে, বন্ধুর মতো হাত ধরে সওয়াল আপনার বাড়ি দিয়ে। আমাদের সমাজের মানুষ ধর্ম কথা শুনবে যায় বুঝে মাইছে, আর সওয়াল বাড়ি হয়ে ঘুমায়। এ ধর্ম কথা হইলে লাভ নাই বাবাজি, ওই খালি কান্দা কাটি সার। এই জন্য আমি নিজে ভালো বাবা হতে, আমি ভালো মানুষ হই নাই, কিন্তু ভালো একটা মানুষের বাবা যেন আমি হতে পারি, সেটা আমার সার্থক আছে। আমি চেয়ারম্যান নামি, আমি চেয়ারম্যানের বাবা। যদি আমি চেয়ারম্যানের বাবা হই, তাহলে আমার চেয়ারম্যানের যে সম্মান আমারও কম না। কাজেই তারপরেও যারা আছেন এখনো যাদের গায়ে যৌবন একেবারে শেষ হয় নাই, তাদের জন্য তো একটা ব্যবস্থা থাকার কথা অবশ্যই। তুমি যে প্রশ্নটা করলে জালাল ভাই, আচ্ছা এই কথাগুলি কি একটা খোলামেলা কথা কওয়ার জায়গা বাজার না? কোন আপনারা যারা পীর মসজিদ ধরছেন, যারা পীর মা সাহেব পর্যায়ে যারা আছেন, বাবা যে কথাগুলি কি মাইকের কথা? আসলে আংশিকটা ব্যক্তিত্ব। আমি এই মানুষকে ধর্ম কথা কব, এটা বাপের কোলের মধ্যে বসে বসে কব। তরিকার আলোচনা করবেন, সেখানে বাবা ভাই মা মেয়ে সবাই বসে করা যাবে। যেহেতু সেটা ধর্ম কথা, ভালো কথা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেই কথায় সমগ্র মানব জাতির কল্যাণ হবে না, ওটা কোনো ধর্ম কথা হইতে পারে না। সত্য। এই মঞ্চের মধ্যে আমার টাকা হারাইছে 5,000। কালকে সকালবেলা ফরিদপুর জায়গায় মাইকিং করতেছি, টাঙ্গাইল আমি গানে গেছিলাম। এই জায়গাটার নাম লিখি
নারিন্দে আমি গান করছি, সেখানে আমার 5,000 টাকা রয়ে গেছে। যদি কোনো সদয়বান ব্যক্তি পেয়ে থাকেন টাকা আমার ফেরত দিয়ে দিবেন। মাইকিং করতেছি কোনে ফরিদপুর শহর বইলে, কিয়ামত পর্যন্ত মাইকিং করলে আমার টাকা পাওয়া যাবে। পাগল করি কথা কর না কে মাইকিং আসলে শালার মাথা খারাপ, ব্রেন খারাপ। আর যদি এখানে হারাইছে, আমি মাইক দিয়ে বলি, যদি কোনো ভালো মানুষ, যদি একজন সুন্দর মানুষ হয়, সে বলার সাথে সাথে কবি ভাই আমি একটা টাকা পাইছি, উপযুক্ত প্রমাণ দিলে আপনি দিয়ে দেবেন। আমার বাড়ি যাওয়া লাগবো না। কথাটা কেন বললাম, আমাদের বাংলাদেশের একজন সাধক ছিলেন, কবি গান করতেন, তার নাম হইল রাধা বল্লভ সরকার। সে একটা গান গাইছে, যে ঘাটে মাল হারিয়েছ সেটাই গিয়ে তালাশ কর। যেই ঘাটে মাল হারিয়েছ সেটাই গিয়ে তালাশ কর। একা যাওয়া ভয় করলে একজন মরা মানুষের সঙ্গ ধর, তাজা মানুষ না মরা মানুষ হইতে দিব। আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বাঞ্ছারামপুর থানা, ওইখানে একটা মাজার আছে, মাজারটা হলো দয়াল বাবা গণেশা রহমতুল্লাহ আলাইহি। এই যে 19, 20, 21 জানুয়ারি ওরস হয়ে গেল, আবার এই যে 11, 12 তারিখে সে দরবারে ওরস। আমি 11 তারিখে যদি আল্লাহ বাসায় গান গাইতে যাবো। একটা সময় ওটা নদী অঞ্চল ছিল বাবা, ওই বাবা যাই বাবাজি মাফ চাই, মাফ চাই, আপনারা মার কামারা মানুষ না। একটা সময়, এটা আপনারা গল্প না বাবাজি, একটা সময় আমাদের এই ব্রাহ্মণবাড়ি অঞ্চলে অনেক ডাকাতি হইতো নদী পথে, এখনো অনেক ভয় করে। তো দয়াল বাবা গণেশা রহমতুল্লাহ আলাইহি এই একেবারে নদীর পারে ওনার রওজাটা, বড় বড় অলিকে রওজা কিন্তু নদীর পার দিয়ে। সলেমান ল্যাংটা আমাদের এই কুষ্টিয়া পাকশিতে আছে আর এক সলেমান শাহ, হ্যাঁ, বড় বড় আল্লাহর অলি মজলুম অলিদের দরবার গুলি নদীর পার দিয়ে। তখন নদী পথে মানুষ যাতায়াত। আমার একজন ভাই হরিরামপুর বাড়ি, উনি কার্গো চালাইতো। কার্গো বলছেন না, যে বড় বড় কার্গো নিয়ে, তখন ডাকাতের খুব ইয়ে ছিল। উনি গণেশা বাবার ওখানে মাজার, ওখানে কিন্তু জাহাজ রাখার জায়গা না, জাহাজ রাখার কিন্তু জায়গা আছে। জাহাজ ছাড়ে তাদের একটা জায়গায় যেখানে ঘাঁটি আছে, উনি রাত হয়ে গেছে, উনি আর ওখানে যাইতে, উনি কি করছে, ওনার ওই কার্গোটা গণেশা বাবার ঘাটের সামনে উনি লঙ্গর করে লঙ্গর করে বসছে। রাত 1টার সময় ডাকাত ঢুকছে। সবটি মানুষ, 13 জন মানুষ ওই জাহাজের মধ্যে ওটা কাজ করে। 12 জনকে বাঁধছে। উনি হইল চালক, টাকা পয়সা তার কাছে পরে গেছে ওই মাস্টারের কাছে। মাস্টারও যখন বাঁধতে গেছে, তখন ওই লোকটা কইতেছে, শালার উনি হাত বাঁধতেছে তো এরকম বেরিয়ে 2 মেরে নিয়ে। তা উনি কইতেছে, আল্লাহর অলির ঘাটে এসে নাও বানলাম, সেও ডাকাতি হয়। যেই কথাটা কইছে, ডাকাতি সর্দার পাশে খারাপ বলি, আফসার আফসার বাবার নাম দিছে, আর কিন্তু বাংলা যাবো না। মানুষটা আজও বেঁচে আছে। যখন কইছে অলির ঘাটে নাও বানলাম, সেই ঘাটে ডাকাতি হয়। ডাকাতি সর্দার করে শিগগির আফসার বাবার নাম দিছে। পরে ওনার হাত ধরে কয়, বাবা কারো কাছে কিন্তু কইেন না, আমার আপনার নৌকায় ডাকাতি হইতে আইছিল। বাবারা, এরা হলো মরা মানুষ, এগুলো নাম নিলে তাজা মানুষ মরে। এগুলো নাম নিলে, এই যে আজকে এখানে যারা গান শুনছেন বাবা, কিছু যদি লাভ না হয়,
একটা জিনিস মেলা মানুষের লাভ হইব ঠিক অনেক যুবক বাজানরা অনেক বয়স সবাই আমাদের দেহ এটা দেহ না এই দেহটার একটা কাজ আছে এটা বাড়ি থাকলে সেটা অপচয় হইতে কিন্তু দেখেন আল্লাহর অলির দরবারে বসে রয়েছেন আপনার দেহটা আজকে অপচয় হবে রাত জাগলে মেয়ে শরীর খারাপ হয় কিন্তু আল্লাহর অলির দরবারে রাত জাগলে জীবনে শরীর খারাপ হইব না সত্য কথাটা কি ভুল পেলাম বাবা কখনোই না কেন কারণ এখানে সাধুর পরশ আছে সাধুর পরশ যদি কারো লাগে তার দেহ কোনোদিন নষ্ট হইতে পারে না সেই জন্য যারা আত্মদর্শী মানুষ যারা জাগ্রত গুরু তাদের কাছে যে জানতে হবে কিভাবে তাহা অর্জন করা ধর্মেজি লালন শাহ ফকির একটি গান বলেছেন ধরে অধর চাঁদেরে আধারে অধর দিয়ে ক্ষীরদ মন্থনের ধারা ধর সেই রসিকতা করা যেই রসেতে অধর ধরা ঠাকুরে সচেতন হয়ে ধরে অধর চাঁদেরে আধারে অধর দিয়ে অধর মানে হইল ঠোঁট ঠোঁট দিয়ে খুব খেয়া নিত্য ভেবে নিত্য থেকো নীলার বসে মেত নেকো সেদে সেদে মহাপ্রলয় মায়েতে পুত্র ধরে খায় ভেবে বুঝে দেখ মনোরাই সেদে সে তোর কাজ কি ধরে অধর চাঁদেরে আধারে অধর দিয়ে পঞ্চমানের শিলা কেটে প্রেম যাদর স্বরূপের হাটে কারণ বাড়ির মধ্যস্থলে ফুটেছে ফুল অচিন্তনে চাঁদ চক্রায় ভাটা খেলে প্রেম বান্তার প্রকাশী কি কমু তুমি তো ভালো মানুষ মনে করছিলাম বলা মানে মধ্যে অপমান করবে সাউন্ড তুমি আমারে এত কঠিন কথা আমি কেমনে করে আর একটা কথা কয়ে গান গাবো আমার জীবন দর্শন থেকে আমি বেশি কথা বলি আমার জীবন দর্শন আমরা পদ্মা নদীর পারে আমাদের বাড়ি পদ্মা নদীর পারে বাড়ি জীবনটাই জীবনটার যৌবনটাই কাটাইছি পদ্মা নদীর মাঝে আমাদের বাড়ির থেকে আমাদের ওখানে একটা ঘাট ছিল গরুর ঘাট ছিল সেখানে আরো বড় বড় নৌকা আর বিশেষ করে আপনারা জানেন পাংশা খুব দূর হইতো তো তখন এই নৌকার মধ্যে ইঞ্জিন লাগে নাই মানে হাতে ওই দুই একখান নৌকার মধ্যে মেশিন লাগান ধরলে হাইরে এইটা আবার কি চলে আমার এক ফুফাতো ভাই হ্যাও বাগবা আমার চাচা 9 জন উনিও বাগবা আর আমাকে ওয়ার্ডের মন্টু মেম্বার হইল বিএ পাস মাস্টার্স পাস করছে গ্রামে যে মেম্বার হয়েছে বড় লোক মানুষ চাকরি করে না এই 3 জনে মিলে এক নাও বানাইছে সেই নৌকার মধ্যে মাল ধরে হইলে 500 মন তো আমাদের এই বেলগাছির কাঠের থেকে খড়ি ভরছি আর ওই কাঠ সোয়ারি কাঠে নামাবো আসার সময় ইঞ্জিন নিয়ে বাড়ি এসে নৌকার মধ্যে লাগাবো ও খেয়াল করে শুনবেন আমার এই জীবনের দর্শনের কথাটা বলি আরিচা ঘাটে আসলাম তখন বিকেল বেলা আশ্বিন মাসের দিন বাবা আমার ভালো মতো মনে আছে মাঝে মাঝে একটু সকালে কুয়াশা আশ্বিন মাসে কিন্তু ঝড় হয় না কিন্তু আশ্বিন মাসে বেশি নৌকা মারা যায় কেন মারা যায় ওই কোথায় কুন্টু বা চর পরে ওই রাস্তার মধ্যে নৌকাটা বাঁচলে টাস করে ফেলে যাবে আমি কি বলি খেয়াল করে শুনবো যুবক বাবারা কথা বলে গেলাই বাবুরা কথা বললেন না বাবা কথা বলো না শোনা আছে 64 খান নৌকা আমরা একটা বহরে আরিচার ঘাটে তখন আরিচা ঘাট আমরা এক জায়গায় হয়েছি
এই 64 খান নৌকার মধ্যে আমাদের নৌকাটাই হলো একটু ছোট। এই নগর বাড়ির বড় বড় নৌকা, এক একটা নৌকার মধ্যে 1200 মন, 1000 মন, 1600 মন পর্যন্ত মাল। সকালবেলা এখন সবাই বলতেছে এই নৌকাটা আগে যাক। যে নাকি মাঝি হেলো জীবন বেড়ে থাকছে কলেজে, হেঁটে গাংছে নেই। উনি কইলে আমি 3 দিন বসে থাক, আগে যাবো না। আমার ভাই কয় যে জীবনে কোনদিন গাঙ্গে আসিনি, আজকে গাঙ্গে গেছে কিন্তু নাও তো আর কোনদিন ভাই দিইনি। চুপ করে বসতে হবে, কেউ আগে যায় না, কারণ আশ্বিন মাসে কোথায় কোন করা আছে কেউ যায় না। আমাদের বহরের মধ্যে একটা নৌকা ছিল, তার মধ্যে 2200 মন চাউল বোঝাই ছিল। আর ওই নৌকার মাঝিটা ঠিক বয়স, এই যে আমার বাবা, ওর মধ্যে একটা ছেলে, দাড়ি মুছগুলি কেবল একবার শাস্ত্রে মনে হয়। ও হইল মাঝি, ও কইতেছে আমি আগে যাই, তোমরা পাশে পাশে আসো। আচ্ছা, বহরের মধ্যে সবচেয়ে বড় নৌকা যদি আগে যায়, ছোট নৌকার কোনো ভয় আছে? আমি একটা জিনিস, আমি এখনো যদি কোনো জিনিস আমার মাথায় ঢোকে, আমি এখনো সেটাকে যাচাই করে দেখি। তো আমরা পিএস খালি পর্যন্ত গেছি একসাথে, মাঝে মাঝে খেয়াল করে দেখি ওই ছেলেটা কিছু দূর যায়, খোরাই তো ভাত খাই না, ওই খোরাই করে 1 খোরা পানি উঠিয়ে তা মোটামুটি পাটুরি আমাদের আড়িশে ঘাট থেকে পিএস খালি যাইতে 15 থেকে 20 বার হলো পানি উঠিয়ে পিএস খালি যে নৌকা বানছিতে 1 প্লেট বিড়ি কিনলাম। মাঝে মাঝে ওই বাঁশি বিড়ি খায়, এটা লোকের কাছে গেলে কিছু দেওয়া লাগে না। তো হাঁটতে হাঁটতে গেছি, যাই সেরে বসে পরিচয় পরিচয় করিয়ে একটা বিড়ি দিলাম, খাই খাইতেছি। ওকে বাড়ি নগর বাড়ি কি করবে আইসেন, কিছু করবেন? নগর বাড়ির মানুষ। তা আমি কইলাম ভাই, আপনার নৌকাটার মধ্যে 2200 মন চাউল বললেন, সবচেয়ে বড় নৌকায় 65-64 খান নৌকার মধ্যে আপনি আগে আসলেন, আর এই মাঝে মাঝে পানি উঠিয়ে খাইলেন, কারণটা কি? বললে যে ভাই, এই জন্য পানি উঠিয়ে খাইলাম, যে জায়গায় সর পড়া পানি, ও জায়গায় দাঁত দাঁত করা পানি দিয়ে একটু বড়। করা স্রোত পড়ে, যখন চড়া পড়ে, যখন ধারটা করা হয়, পানিতে গরম থাকে। আর যে জায়গায় গভীর পানি স্রোত কম, ও জায়গায় পানি একটু ঠান্ডা। যখনই দেখছি সামনের পানিটা একটু গরম গরম, তখন মনে করছি আমি সামনে চড়া আছে। আমি কি করছি দেখছেন না, সবসময় ওই ধারের ভাটি পাশ দিয়ে সবসময় নৌকাটা রাখছি, যার জন্য আমি নিশ্চিন্তে চলে আসতে। কথাটা কেন কইছি, যাদের হারাই গেছে, যারা উদ্ধার করতে চাও, আগে নদীর মধ্যে পানি খেয়ে দেখবে নদীর পানি গরম না ঠান্ডা। যদি দেখো পানি গরম, নৌকা বেঁধে বসে থাকো, যখন পানি শীতল হয় তখন যাইও। আর যদি শীতল নদীতে নৌকা বাও, আর যে নৌকাটা তুমি বাবা, আগে দেখবা আমার নৌকাটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে নদী, তাহলে মাঝি সে বাঁচানোর পদ্ধতি সে জানাই। পল্লী কবি জসীমউদ্দিনের নাম তো শুনছেন, পল্লী কবি জসীমউদ্দিন নাম জানে না, সে পোলাপানা বাবু কেন নাই? পল্লী কবি জসীমউদ্দিনের কবিতা আমরা ছোট সময় থেকে, এই পল্লী কবির একটি গান আপনারা শুনছেন, রূপ বান্ধাত্রা বৈরমতি, শোনেন নাই? ওরে মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা ভেন্না কাষ্টের নৌকা খানা, মাঝখানে তার সোয়া আগাই
সবিয়া বিনা খদে গোলাম হইলি কাঠির টাকা। টাকা দিয়ে এই গানটা হলে আমরা শুনছি কিসের মধ্যে বাবা? জসীমউদ্দিন কবি কি রূপ বাংলাটা বৈজনী গানটা লেখছিল? হ্যাঁ, তাও লিখতে পারে, কারণ যেহেতু বইটার নাম হইল রূপ রূপ জোট বান, রূপ জোট বান, তার নাম হলো রূপবান। রূপ যদি এইখান থেকে কেউ মুক্তি পাইতে চাও, আগে রূপকে বানতে হবে, তারপরে সে জায়গায় যাইতে হবে, আর সে জায়গায় গেলে মুক্তি পাওয়ার পত্রটা গুলো দিয়ে দিবে। রূপ যদি মানবেন না পারো, শোনা এ তত্ত্ব হইলে লাভ হবে না। আগে রূপের সন্ধান জানতে হবে, যেই রূপের ঘরে থাকলে আর আমার নিচের দিকে কোনো ও বাবাজি, উপরের সাথে যার সম্পর্ক, নিচের খবর সে জানি। কথা ঠিক। আরে বাজানটা বিরক্ত হয়েছে। এই জন্য বলি, যাদের ঘরে যুবক সন্তান আছে, যেখানে ভালো লাগে একজন আত্মদর্শী মানুষ যারা, এমন একজন পীরের কাছে ওকে আত্মসমর্পণ করাই দিবেন, যাতে ও একটা ভালো মানুষ হইতে। আই চলে আই দেখবি যদি কাম হিয়ার এন্ড কাম হিয়ার, কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার। আমার রাজবাড়ি একটা পাগল থাকতো, পাগলটার নাম হলো সবদার পাগল। আপনি 10,000 টাকা দিয়েছেন, জাঙ্গাতে বেলাই দিছে। আরে একজন 200 টাকা দিছে, উনি দেয় নাই নাই, আর একজন জালাল বয়ত্রী কয়, জালাল আমার 2 টাকা দাবি দিচ্ছে। এই পাগলটা থাকতো সূর্যনগরে। ওই পাগল কয়টা গান লেখছে, তার একটা গান আমিও সংগ্রহ করেছি, গানটা খেয়াল করে শোনো। আই চলে আই দেখবি যদি কাম হিয়ার এন্ড কাম হিয়ার, কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার। দেখনারে গডি জল মাইকি করেছে, কি সুন্দর বডি, কোন সাহসে করলি এমটি, না বুঝে হলি মার্ডার। হেলথিস হয়েছে বুঝলি না রে, বুঝবি তুই দুদিন পরে, মিস ইউজ করিয়া তারে হয়েছে লাইফ লুজার। পরে শুনে স্কুল কলেজ হলো না তোর শিওর নলেজ, কাজের বেলায় উইকলেস, না পরে বডি চ্যাপ্টার, পাস করিয়া ইউনিভার্সিটি, দেহ যদি না হয় খাতি, বিদ্যা বুদ্ধি সবই মাটি, না হলে মাইন্ড ক্যাপচার। স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো, আধ্যাত্মিক পড়া পড়ো, আপন দেহের খবর করো, হতে পারবে সাকসিদার। বালিকা বিদ্যালয় আছে, ওটা পাস করতে হয় গুরুর কাছে। হ্যাঁ, বালিকা বিদ্যালয় আছে, পাস করতে হয় গুরুর কাছে। পরীক্ষাতে সে পেয়েছে এই বডি তত্ত্বের ফার্স্ট নাম্বার। জ্ঞান হবে যার গুড ভেরি মাস, পরীক্ষাতে সে হবে পাস, ফেল করলে হয় সর্বনাশ। দেয় না ডিগ্রি প্রিসেপ্টর, ভক্তি বিশ্বাস হলে সঠিক, ধর্মকর্মে সব হবে ঠিক। দেখবি যে তোর সবল রাইট ভেবে কয় পাগল সবটা। ডক্টর কইলি তো ভুল হয়, ডক্টর কইলি ভুল হয় না। এই গানগুলি যদি ক্লাস 9-10 পোলাপানে, ক্লাস 9-10 পোলাপানকে আত্মদর্শী একজন মানুষ দিয়ে পড়ানো হতো, আমাদের প্রত্যেকটি ছেলে ভালো হতো। ওরা জঙ্গি হইতো না, ওদের ভগ্ন স্বাস্থ্য হতো না, ওরা সবল হতো। আত্মতত্ত্ব যখন জানতে পারতো, তখনই সেই ছেলেটা অবশ্যই অবশ্যই ভালো হইতে পারত। অনেক কথা বললাম, বাজানরা মনে হয় বিরক্ত হয়েছেন। হ্যাঁ, আমি এই জন্য আবারও বলি, যাদের ছেলের গায়ে যৌবন আসছে, ওই সাওয়ালটাকে আপনার যেখানে ভালো লাগে একজন আত্মদর্শী মানুষের কাছে নিয়ে আত্মসমর্পণ করে, ও যেন মাঝে মাঝে তার সঙ্গটা কইরে নিজেকে একটু রক্ষা করার ব্যবস্থাটা করে। আর যাগো হারাইছে, যেখানে হারাইছাও ওখানে যে খোঁজো গে। সরে যাও, আস্তে কথা কও। বাজারটা তো বিরক্ত হয়েছেন। আচ্ছা, আপনার দেশে আমন ধান হয় না? আগে হইতো,
আমন ধান তো ভাদ্র মাসে খুব পানি লাগে, তাই না? আমাদের অঞ্চল এখনো হয়, যেহেতু আমাদের চরম চলতো। বাবাজি দেখবেন এই ভাদ্র মাসে আমন ধান খেতে একটা পাখি ডাকে। হ্যাঁ, সব জানে, সব জানে। ডাক করে না, এটার নাম হইলো কুড়া। ওরে কিন্তু আমরাই ধরা যায়, আর এগুলি ধরে হইলে বাইদেরা। ওদের কাছে একটা ফান আছে, খালি ফান হইলেই হবো না, এটা শিকারি কুড়া লাগবে। ওই শিকারি কুড়াটা ওই ফানদের পাশে বসাইছিল, সে ওর ডাকের শুনে জুমলা কুড়া যিনি আছে ওইটাই তো শিকারি কুড়া। আর আমি কইছিলাম আমার সওয়ালের মা উনি আমাদের দৃষ্টান্ত দিছে, এটা খুব জিত চাও, তাই না? তুমি যেটা বলো তাহলে কোথায় বোঝা গেল। আর রাহেননি, হ্যাঁ বাবা মাফ করে দিয়ে, আমাদের দক্ষিণবঙ্গে একটা জেলা আছে, এক চাষারা জিগাইছে, চাষা আপনার বাড়ি কোনে? মোহতারা জিগাইলে বরিশাল এরকম তো, মানে কি কমু, আমাকে অঞ্চলে কইল বুকা নালি বলো, আর বরিশালে কয় মগা। ঠিক ঠিক ঠিক। সাওয়াল বিয়ে করাইছে একজন, সাওয়াল শ্বশুর বাড়ি ছোট ভাই হাতে করে নিয়ে গেছে। শ্বশুর বাড়ি যাইতেছি, ছোট ভাই হাতে করে নেয় না। হ্যাঁ, আমার একটু 10-11-12 বছর বয়স তো গেছে বাড়ি শ্বশুর বাড়ি বেড়াবে। হ্যাঁ, তো ওই দক্ষিণবঙ্গের মানুষ, মইপুর, কুয়াকাটা, বরগুনা, ওই অঞ্চলের ভাষাও তো আপনারা জানেন। হ্যাঁ, তো ওই গেলে বিকেল বেলা ওই ছেলেটা শালি টালি নিয়ে একটু হাওয়া খাবার জন্য, কিন্তু ও রয়েছে বাড়ি। মা ওই চিন্তা করে যে পুত্রে রয়েছে বাড়ি, আর পুত্রে খুশি করা লাগবে, নাহলে তো বাড়িতে ভেজাল লাগাবো। তো ওই বাড়িওয়ালা থাকে সৌদি আরব, বিদেশেতে সুন্দর একটা আতরের শিশি পাঠাইছে জামাই রে, দিয়ে ব্যবহার করবো, জ্ঞান ট্রান নিব। মনে করছি একটু আতর পুত্রে দেখ, ডাক দিছে পুত্রে আইয়া হোক, ময় কিছু কইবে, বোলাম বোলাম বোলাম, হয়তো আতাই গেও। তো আতর বার করছে, মানুষটা আতরটা হেরনে মা ওর সামনে হাত আমার ধরছে। মাই মনে করছে তাকে বলাবার মানুষ হাতের পর এক ফোটা দিছে, নিলেই মা ওই কয় এটা মগা নাকি, আতর দিলাম গায়ে মারতে সাইডে খাই ফেলেছে। হোক জামাই হোক, জামাই জিগাম নেই। তো সন্ধ্যার সময় চাইছে বেড়াইতে রে বাবাজি, ডাক দিছে বাবা এদিকে আহ। আম্মা কি হয়েছে আম্মা? আম্মা কিছু হয়েছে? ভাই কিছু কইছে? বলল না। কই তোমার ভাই কি এটা বলো তলব কে? আম্মা কি হয়েছে? তোমার ভাই মাত্র মারতে দিয়ে সাইডে খাইলো। ওই বড় বাবাই কি কয় জানেন? গন মা একলা খাইতে পারে, দুই ভাই একলা খাইছে, তুই মিলে তুলে খাবো না। ও খালি বলো তো মগা, দুই ভাই মিললে আইছে একলা খাবো, ও একলা খাইলে আমার কি? আমি দেখতেছি আমার সওয়ালের মাও দুই খালি বলো না, মগার ঘরের মগাই দেয়। গল্প জানলেই কোয়াবে না সরকার। তুমি যদি সওয়ালের মামু, এটা তো সত্য, এটা তো সত্যি। আমার হলো বাম্বা। একটা গান হইলে বাবাজিয়া আপনি আমার বিরক্ত হইলে কষ্ট কম, কারণ জালাল ভাই যে ভাব করছে এই ভাবের মধ্যে তো গান গাওয়ার চলেই না, এই ভাবের পরে গান হয় না। তারপরেও যে পরিবেশটা উনি করে দিয়েছেন কথা বলার জন্য, সেজন্য আমাদের এই কথাগুলি জানতে শুনতে, এটা শুনবার জন্যই তো মানুষ আসে।
ওই সেখানে দাঁড়িয়ে একটা গান আগে করি। পঞ্চরসের ফুটা আমার এখানে বাদ দিছে লোকটা। ভালো হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে, একটা গান ধরো আগে। সংশোধনে মোহন রে জ্ঞান দিয়া মন রাখো তারে রংপুর রাখিও সধনে আমার রাখো তারে শক্তি অর্জন
ময়মনসিংহের একজন সাধক কবি জালালউদ্দিন খাঁ সাহেব। উনি একটা গান লিখছেন, যারে দিয়ে পয়দা হলে তারে কেন আগে ছাড়ো, মনের মানুষটা। এই গানের মধ্যে একটা কথা আছে জালাল ভাই, যে পুঁজিতে হয় রে ব্যাপার, উল্টে তাদের হয় ব্যবহার, তারে না চিনিয়া এবার আপন দোষে মরো, মায়ারূপী মহাজনের সঙ্গে শয়ন করো। কমতি পড়লে শীত কাটিয়া ধনির ঘর থেকে কিছু চুরি, বাঁচবে না বেশি দিন, তাই না? বাবাজি, একটা গুরু নাম, একটা গুরু বস্তু। বস্তু প্রাপ্ত না হইলে জিন্দা ওলি হওয়া যাবে না। শুধু গুরু নামে কাম হয় না, বস্তু লাগে। সেজন্য বাবা, আপনারা মা গুরুর কাছে যাবেন, এই দেহটা গুরুকে সুখে দিতে হবে শুধু। আচ্ছা বাবা, এই জায়গাটা আমি কিনলাম, এই কেনার পরে এই জায়গাটার মাতবাড়ি কিনা করবো, যে বেচছে হে না আমি, কথা বলেন না কেন? আমি করব। তাহলে এই দেহটা যখন গুরুর কাছে বিক্রি করা হয়, তখন এই দেহটা কার? কথা কর না কেন? ও জালাল ভাই, বিক্রি করা দেহ দিয়ে মাতবাড়ি করা যায় না। বিক্রি করা দেহ, যার বিক্রি করা দেহ, সেগুলো নিজে ইচ্ছায় কিছু করতে জানি না, দেখা হবে কিনা। এ দেখাই শেষ দেখা নয়, ও এটাও হতে পারে, আমার এটাই শেষ দেখা হতে পারে। আমি আমার ভাইদেরকে একটা কথা বলে যাই, যে যারা আপনি মুর্শিদ ধরছেন তাদেরকে একটা কথা বলি। যারা গুরু ধরছেন তাদেরকে, আমি তো পারি না বাবা, আমি তো প্রচারক, আমি বিচারক না বাবা। আপনারা বিচারক, আপনারা গুরু ভজন করেন। গুরুকে যদি মানো, গুরুরে মানার মতো পাই না। যাই কিছু করো, গুরুর কাছে কইরে কইরে। গুরুকে যদি মানো কেউ, তাহলে মানার মতো মানবে। আর যাই কিছু করো, আমার কালুসা বাবারে কয়ে করবো। যদি কিছু করো, আমার শুকুর চাঁদে কয়ে করবো। ওটা তো তার কাছে না হয়ে আমি কিছু করতে পারি। আমি যে ঘরে গোলামি করি বাবা, এই ঘরটা হলো দরবেশ পাঁচজোসার একটি ঘর। কুষ্টিয়া ডিস্ট্রিক্ট, কুষ্টিয়া এখন ঝিনাইদহ ডিস্ট্রিক্ট, আগে যশোর ডিস্ট্রিক্ট ছিল, এখন ঝিনাইদহ ডিস্ট্রিক্ট শৈলকুপা থানা। গ্রামটার নাম হচ্ছে হরিশপুর। একটা গ্রামে দুইজন সাধকের জন্ম হয়েছিল, একজন দরবেশ লালন শাহ ফকির আর একজন দরবেশ পাঞ্জো শাহ ফকির। আমি সেই ঘরে আত্মসমর্পণ করেছি। যেমন আমার জালালউদ্দিন শাহ সাহেবের একটা ঘর আছে আগমারা, আমাকে জিজ্ঞা দেওয়ান রশিদের ঘর আছে, বৈরাবরের একটা ঘর আছে। আমি একটা ঘরে গোলামি করি, পাঞ্জো শাহ ঘর। দেখেন এরা গুরুকে কেমনে করে মানছে। লোকটা খেলাফত নেওয়ার পরে দুইটা ছেলে জন্ম দিছিল। আমাদের অঞ্চলে কিছু খের কাঁদারি ফকির আছে বাবা, সিলাইবিহীন কাপড় পরে, 1000 কোটি টাকার মালিক হইলেও একটা টাকা যদি আপনার নামে থাকে, সেই খের কাপড়ানো হবে না।
তার গায়ে খেরকা দেওয়া হবে না, কারণ ফকিরের দুনিয়াদারের কোনো সম্পর্ক থাকলে ফকিরি হওয়া যায় না। ফকিরি সম্পর্ক তার মালিকের সাথে, তার মালিক, তার জমি মালিক, তার জায়গা মালিক, তার ভরসা মালিক, তার ঘর মালিক, তার বাড়ি। দুইটা ছেলে জন্ম দিয়েছিল এই খেরকা পড়বার পরেও, তার গুরু নিষেধ করেছিল, তারপরেও দুইটা সন্তান উনি জন্ম দিয়েছিলেন। গুরুর বিধানটা ভাঙ্গা হইল না। উনি একটা বিধান ভাঙছে আর একটা বিধানকে রক্ষা করেছে। দরবেশ পাঞ্জুসা ফকির আজকে থেকে 200 বছর আগে উনি পৃথিবীতে আসছিলেন। ওই সময় উনি বাংলার উপরে মাছ চাষ করেছিল। যশোর দৃষ্টিকে ওনাদের চাইতে সম্মানিত পরিবার এখনো নাই। কোনকার গোষ্ঠীর ছেলে ফকির হয়েছে। দুইটা ছেলে জন্ম দেবার পরে সাধুরা ওনাকে বন্দুক রাখছিল, উনি যে আসরে যাইতো সাধুরা সেখানে যাইতো না। পরে যে কোন একটা কারণে সেটা মিলমিশ হয়ে গেল। উনি যখন দেহ রাখবেন, মারা যাবেন, ওফাত হবেন, ওনার এলাকার লোকজন, চেয়ারম্যান, মেম্বার, আত্মীয় স্বজন সবাইকে ডেকে বলেছিল, আমি তো আর তোদের কাছে থাকবো না রে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমার সয় সম্পত্তি যা ছিল সবই তো আমি সবাইকে দিয়ে দিয়েছি, এখন শুধু আমার একমাত্র হেজরাতুল্লাহ সাথে আমার কেউ নাই। হেজরাতুল্লাহ সাহা, তোরা একটা কাজ করবি। কি কাজ করবো? যে আমি উফাত হয়ে যাওয়ার পরে আমার একটা কবর রওজা হবে, তো আমার কবরটা যেন পূর্ব পশ্চিম করে দেওয়া হয়। মানুষের কয় সাইজে আপনি পাগল হয়েছেন নাকি? মানুষের কবর তো উত্তর দক্ষিণ হয়, আপনারটা পূর্ব পশ্চিম হবে কেন? বলে এই জন্য পূর্ব পশ্চিম করবি। আমার বাড়ির দক্ষিণ পাশে আমার মুর্শিদ কেবলার দরবার। আমার সুশীল কাকা একটা গান লিখছে, এমন কাউকে ওই করো না, পীরের বাড়ির দিকে বসে প্রসাদ পায়খানা, হাঁটতে দেহ রোগ সারবে না, ধরবে না আর মুসিবত ভেদ জানিয়ে ধৈর্য নবীন করি। ভক্তের জন্য তার কাবাই হইল তার মুর্শিদ। আমি যদি উত্তর দক্ষিণ করে শুয়ে থাকি, আমার পাওটা তো আমার কোনো বাড়ির দিকে যাবে না। আমি জনমটা ভরি নরকের আগুনে আমাকে জ্বলতে হবে, পড়তে হবে। আমি তোদের কাছে কিছুই চাই না, শুধু আমার রওজাটা যেন পূর্ব পশ্চিম করে। সবাই বলছিল সাইজ ঠিক আছে দিব। তার 1 সপ্তাহ পরে পাঞ্জুসা ওনার বন্ধুর দেশে চলে গেছে। হাজার হাজার ভক্ত, তখনকার সময় ওনার 4-5 হাজার ভক্ত, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা আসছে। ওনার কবরটা পূর্ব পশ্চিম করে কাটতে গেছে, কিন্তু সমাজের বাধায় তার সম্ভব হয় নাই। কবরটা উত্তর দক্ষিণ খুলে কাইটা ওনার জানাজা করছে বিকেল টাইমে। জানাজা করে সবাই চলে গেছে। রাত্রে যার যার বাড়িতে ঘুমাই রয়েছে। রাত্রে পাঞ্জুসা স্বপ্ন দেখাইছে, আমার কথা রাখলি না, যখন সকালে যাই দেখে আসিস তোরা।
সকালবেলা ঘুম থেকে উঠে সবাই হরিশপুরে দৌড়াইতেছে, মাঠের মধ্যে সবার সাথে দেখা। কি স্বপ্ন দেখলাম, যে দেখে পাঞ্জুসার বাড়িতে কবরটা পূর্ব পশ্চিম হয়েছে। আজও যার দেখে আসে হরিশপুর শৈলকুপা থানা, পাঞ্জুসার কবরটা পূর্ব পশ্চিম, আরো দুইটা কবর পূর্ব পশ্চিম আছে। ওনার সহধর্মিনী আর ওনার একজন ভক্ত, আর সব কবরগুলি উত্তর দক্ষিণ। এরা গুরুকে মানছে বাবা, এরা গুরু শুধু মানে না, এরা গুরুকে ধরছে। গুরু যদি ধরতে পারো সবকিছু পূর্ণ হয়েও লাভ হয়ে যাবে। তো আমিও তরিকার ভাইদেরকে বলবো, আমার বাবাজিদের বলবো, আমি বাজার প্রচারক, আমি কোনো বিচারক না। যারা গুরুর কাছে গিয়েছেন গুরুকে ধরবেন, ধরার মতো ধরেন, ধরলেই মরতে পারবেন আর মরলেই বাঁচা যাবে। না মরা পর্যন্ত বাঁচা। অনেক কথা হলো, দেখতে দেখতে সময়টা কোথায় দিয়ে চলে গেল জানি না। আপনাদেরকে পেয়ে অনেক শান্তি পেয়েছি, আনন্দ পেয়েছি। আমার বাবার দরবারের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা জান আল্লাহর মহানবী দয়াল বাবা কালুসা রহমতুল্লাহ আলাই, আমার নেতুসা বাবা, আমার মকসুদ বাবা, আমার শুকুর চাঁদের দরবারে লাখো লাখো ভক্তি জান। আমার মন থেকে ছোট্ট আর একটা গান করে আমি আসর ছেড়ে দিব। যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, কথার মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকে, আল্লাহর হস্তে তরিকার ভাই যিনি ক্ষমার দৃষ্টি দেখবেন। পরিশেষে আমার আমিরউদ্দিন কারি সাহেবের একটি গান আমি করে শেষ করব। সবার কাছে দয়া দোয়া চাই, মা বোনদের প্রতি শ্রদ্ধা রাখি, ভক্তি রাখি। সকলে ভালো থাকুন। জয় হোক আমার